नमस्कार, आमी देवज्योति। आमार आजकेर ग्राउंड जिरोर पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। कलकाता पुलिसेर तथ्येई सीलमोहर दिल डिएनए टेस्टेर रिपोर्ट। केंद्रीय संस्था सीएफएसएल काछ थेके जे डिएनए रिपोर्ट सामने एसेছে ताते देखा जाচ্ছে एकमात्र धर्षक छिलेन এই সঞ্জয় রায়। তার যে বিভিন্ন তথ্য তারা সংগ্রহ করেছিলেন ডিএনএ টেস্টে একটি নীল চাদর, একটি লাল চাদর, চুলের কিছু খণ্ড অংশ, ঘটনাস্থলের বেশ কিছু নমুনা এবং ধর্ষিতা মহিলার কাপড়ের নমুনা, সঞ্জয় রায়ের নমুনা, সঞ্জয় রায়ের ফিঙ্গারপ্রিন্ট সমস্ত কিছু তথ্য তল্লাশ করে এই স্বরাষ্ট্র মন্ত্রকের নেতৃত্বাধীন যে সেন্ট্রাল র্যাব রয়েছে বেনিয়াপুকুরে তাদের পক্ষ থেকে তথ্য সিবিআইয়ের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতেই বেশ কিছুটা আশাহত হয়েছেন সিবিআই আধিকারিকরা, কারণ প্রশ্ন উঠতে শুরু করেছে, কারণ তাদের কর্তা কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তারই আন্ডারে এই সিবিআই দপ্তর। কিন্তু তাদের কাছে এই তথ্য পৌঁছানোর পরেও তারা কিন্তু মুখ বন্ধ করে রেখেছেন। গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ, তরুণী ছাত্রীর বাবা মা, তার সহকর্মীরা, গোটা দেশের মানুষ জানতে চাইছেন এই ঘটনার মূল অভিযুক্তকে। কলকাতা পুলিশ ঘটনার 12 ঘন্টার মধ্যে এই মূল অভিযুক্ত হিসেবে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছিলেন। তারপরে বিভিন্ন ফেসবুক বিজ্ঞানী, ফেসবুক তদন্তকারী দল, ইনস্টাগ্রাম তদন্তকারী দল, সমাজ মাধ্যমের বেশ কিছু তদন্তকারী দল, বিজেপির নেতারা তারা এখন বড় বিজ্ঞানী হয়ে গেছেন। গতকাল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলছিলেন মেয়েটি কিভাবে ধর্ষিতা হয়েছেন, কতজন সেখানে ছিলেন, তার পা নাকি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছিল, তার নাকি গলার একটি হাড় ভাঙা ছিল, তার শরীরে নাকি বহু মানুষের আঙুলের নখের ক্ষতচিহ্ন ছিল। একজন প্রাক্তন বিচারপতি ছিলেন, সেই বিচারপতি পদকে সম্মান রেখে ব্যক্তি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে বেশ কিছু বলার আছে। গতকাল তিনি ধর্মতলার সভা মঞ্চ থেকে কি কথাগুলো তিনি বললেন, যে কথাগুলো সমাজ মাধ্যমে ভেসে আসছে, সাধারণ মানুষ, গ্রামের খেটে খাওয়া মানুষও তাকে ব্যবহার করেন সেই সমাজ মাধ্যমকে, এমনকি সমাজের উচ্চস্তরের মানুষ, আইটির ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, আইটি সেলের লোকজন থেকে শুরু করে ডাক্তার, ইঞ্জিনিয়ার সবাই ব্যবহার করেন। সেখানে যা খুশি লেখা যায়, কত রকমের তদন্ত রিপোর্ট কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে চলে এসেছে। একটা মহিলার মৃত্যু হয়েছে, ডাক্তারি তরুণীর, যে নৃশংসভাবে তাকে ধর্ষণ করা হয়েছে, খুন করা হয়েছে, তার বিচার চাইছেন গোটা দেশের মানুষ, বাংলার মানুষ, তার বাবা এবং মা। তার বাবা মা প্রতিদিনই চোখের জল ফেলছেন। দীর্ঘ 22-23 দিন হয়ে গেল, আজ হয়তো অভাগিনী মা বাবার চোখের জল শেষ হয়ে গেছে। কিন্তু এই ফেসবুকের রাজনীতির কারবারিরা তারা কিন্তু প্রতিদিন মিথ্যে কথা বলে যাচ্ছেন। কিভাবে ধর্ষণ করা হয়েছিল, সমস্ত জায়গা নমুনা নষ্ট করে ফেলা হয়েছিল, সন্দীপ ঘোষের নেতৃত্বে যে ডাক্তাররা ছিলেন, পুলিশরা ছিলেন, তারা সব তথ্য নষ্ট করে দিয়েছেন, সব তথ্য লোপাট হয়ে গেছে। আচ্ছা, এমন কি কোনো সংস্থা আছে যে সিমেন্ট পাওয়া গেছে, সেই সিমেন্ট থেকে শুধুমাত্র সঞ্জয় রায়ের সিমেন্টকেই তদন্ত করতে দিলেন, বাকিগুলোকে আলাদা করে দিলেন? একটা ছেলে খেলার জায়গা আছে, একটা জিনিসের গুরুত্ব আছে। একটা মহিলার মৃত্যু হয়েছে, তার পরিবার চোখের জল ফেলছেন। 14 তারিখ রাত্রে গোটা বাংলার মহিলারা পথে নেমেছিলেন রিক্লেম দ্য নাইটের নাম করে। সেখানে রাজনৈতিক কারবারিরা যেভাবে ঢুকেছেন, একেবারে তদন্তের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে ছেড়ে দিয়েছেন। বিশেষ করে এই বিজেপির নেতারা, শুভেন্দু অধিকারী একটা বড় বৈজ্ঞানিকের মতো মন্তব্য করছেন, অভিজিৎ গাঙ্গুলি বড় বড় কথা বলছেন, এবং কিভাবে সেখানে ধর্ষণ হয়েছে, কতজন সেখানে ধর্ষণ করেছিলেন, সন্দীপ ঘোষ কিভাবে তদন্তকে ব্যাহত করেছেন, কিভাবে
তার দেহকে লোপাট করে দেওয়া হয়েছে, তার দেহ কিভাবে পোড়ানো হয়েছে, কিভাবে ময়নাতদন্ত করা হয়েছে। আপনাকে একটা বিশ্বাস রাখতে হবে, তদন্তকারী সংস্থা তদন্ত করছেন, কেন্দ্রীয় সরকারের এজেন্সি ল্যাবে টেস্ট হয়েছে, সেই টেস্টের রিপোর্ট সামনে এসেছে, ডিএনএ টেস্টে পরিষ্কার করে দেখা যাচ্ছে একমাত্র অভিযুক্ত ছিলেন সঞ্জয় রায়। তারপরেও যেভাবে কুৎসা অপপ্রচার চলছে, সিবিআই তার পিছনে ঘুরে বেড়াচ্ছেন, সিবিআই আসল তদন্ত থেকে সরে যাচ্ছেন। তারা সন্দীপ ঘোষকে নিয়ে পড়েছেন, তাকে একবারে ডেলি প্যাসেঞ্জারের মতো সিজিও কমপ্লেক্সে নিয়ে আসছেন, কোনোদিন তার বাড়িতে যাচ্ছেন। তারা এই এত বড় একটা ঘটনাকে, গোটা বাংলার মানুষের মাথা যেখানে হেঁট হয়ে যাচ্ছে, কর্মক্ষেত্রে একটা তরুণী ছাত্রীর যেভাবে মৃত্যু হয়েছে, সেখানে তারা কি রাজনীতি করতে নেমেছেন? মানুষ তো সত্যি কথা জানতে চাইছে। তারা বলছেন তা সব নাকি তারা সুপ্রিম কোর্টে 7 তারিখ বলবেন। আচ্ছা, সেন্ট্রাল এজেন্সি তো মাঝে মধ্যে সাংবাদিক সম্মেলন করেন, প্রেস বিবৃতি করেন, আপনারা বাংলার মানুষকে জানাচ্ছেন না কেন যে রিপোর্ট সামনে এসেছে? তবে ওয়েট করুন, সংবাদ মাধ্যমে কিন্তু সেই রিপোর্ট অতি দ্রুত চলে আসবে। ইতিমধ্যেই কিছু পত্রপত্রিকাতে লেখা হচ্ছে, কিছু সাহসী কাগজ, কিছু সাহসী সংবাদ মাধ্যমে লেখা হচ্ছে, তবে গদি মিডিয়াতে তা কিন্তু কোনো মতেই লেখা হচ্ছে না। পশ্চিমবঙ্গের একটি বড় টিভি চ্যানেল যেভাবে খবরের বিশ্লেষণ করছিলেন যে কিভাবে তথ্য নষ্ট হয়েছে, কিভাবে ওই সেমিনার রুমের ভেতরে কয়েকশো মানুষ ঢুকে পড়েছেন, কিভাবে তথ্য শেষ হয়ে গেছেন, কিভাবে তথ্যকে লোপাট করে দেওয়া হয়েছে, মানুষকে একটা বিভ্রান্ত করার জায়গা রয়েছে। আজকে অমিত মালব্যর একটা টুইট ধরে বিভিন্ন 1 সেপ্টেম্বরের রাজ্যের কিছু নারী নির্যাতনের খবর নিয়ে এলেন। অর্থাৎ শুধুমাত্র সমাজ মাধ্যমে ভুল খবরের প্রোপাগান্ডা চলছে তাই নয়, বেশ কিছু গদি মিডিয়া যাদের সামনে নির্বাচন আছে, তাদের আর্থিকভাবে সাহায্যের দরকার, তারা যেভাবে অপপ্রচার করতে শুরু করেছেন, আসলে বাংলার সংবাদ মাধ্যমের বাংলার সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার একটা দায় থাকে। এদের মধ্যে কি কোনো দায় নেই? সোশ্যাল মিডিয়াতে যেভাবে মহিলাকে নিয়ে লেখা হয়েছে যে কিভাবে ঘটনা ঘটেছিল, কিভাবে তার 2 বান্ধবীর সঙ্গে সেদিন রাত্রে তাদের ঝগড়া হয়েছিল, তারপরে কিভাবে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং তার গাড়ি ভাঙচুর হয়েছিল, তার ড্রাইভারকে মারধর করা হয়েছিল, তাকে নাকি চমকানো ধমকানো হয়েছিল। এতদিন পর্যন্ত এত যে ঘটনা ঘটেছে, আপনারা কোন সংবাদকে সামনে এনেছেন? মৃত্যুর পরে যেখান থেকে কোনো রিজয়েন্ডার পাওয়া যায় না, তার বিরুদ্ধে যা খুশি আপনারা বলছেন। অর্থাৎ সন্দীপ ঘোষকে নিয়ে পড়েছেন, থাকুন। সন্দীপ ঘোষ যদি দোষী হন, তিনি যদি বর্জ্য দুর্নীতি, মানবদেহ পাচারের দুর্নীতি, ক্যান্টিন দুর্নীতিতে তিনি অভিযুক্ত হন, তাকে অবশ্যই সিবিআইয়ের পক্ষ থেকে জেলে ভরা উচিত। কিন্তু দীর্ঘ 20 দিন ধরে সিবিআই কি করছেন? একটা তদন্তকারী সংস্থা, তাদের বিশ্বাসযোগ্যতা গোটা দেশ জুড়ে, গোটা বিশ্বেও নাকি তাদের বিশ্বাসযোগ্যতা রয়েছে, তাহলে তারা কি করছেন? এ রাজ্যের যে 29টি কেস যেভাবে তারা ধামাচাপা দিয়ে রেখেছেন, তাপসী মালিকের কেস, রিজানুর রহমানের কেস, জ্ঞানেশ্বরী দুর্ঘটনার কেস, নোবেল প্রাইজের কেস, সমস্ত কেসই তো তারা ধামাচাপা দিয়ে দিয়েছেন। এই কেসটিকেও কি তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন? না তাদের প্রভু অর্থাৎ ভারতীয় জনতা পার্টির নেতারা যা বলবেন সেই রিপোর্টই তারা সামনে আনবেন? কিন্তু লক্ষ্য রাখবেন, সাধু সাবধান, সেই ডিএনএ টেস্টের রিপোর্টও কিন্তু বেশ কিছু মানুষের কাছে পৌঁছে গেছে। আপনাদের 7 তারিখ কি স্বরূপ সুপ্রিম কোর্টে প্রকাশ পায়, তার দিকে বাংলার মানুষ তাকিয়ে রয়েছে। তবে যে এতদিন পর্যন্ত বড় বড় কথা বলছিলেন, বেশ কিছু ডাক্তাররা বলছিলেন যে ডাক্তারদের 3000 টাকা 4000 টাকা ফিস, যারা আন্দোলন শুরু করেছিলেন, যারা রাস্তায় মিছিল করেছিলেন, লালবাজার গেছিলেন, তাদের সমাজসেবা কিন্তু বাংলার মানুষ জানেন। যে 2 জন লালবাজারে গেছিলেন, একজনের ফিস হচ্ছে 5000 টাকা আর একজনের ফিস হচ্ছে 4000 টাকা। দ্বিতীয় জন যার কথা বলছি, তিনি যখন আরজি করে চিকিৎসক ছিলেন, তার অত্যাচারের কাহিনী কিন্তু কান পাতলেই তার সহকর্মীদের কাছে শোনা যায়। তিনি নাকি তৎকালীন বাম নেতাদের খুব ঘনিষ্ঠ ছিলেন। তিনি হোস্টেলে যে অত্যাচার করতেন, সেই অত্যাচারের খবরও কিন্তু একদিন সামনে নিয়ে আসব, কারণ তিনি অবামপন্থী সমস্ত যারা ডাক্তাররা ছিলেন, তাদের বিছানায় জল ঢালা থেকে শুরু করে সবই কিন্তু
এই ডাক্তারবাবু করতেন। তিনি এখন বড় বড় কথা বলছেন। তিনি সেই অর্থে একটি উত্তরবঙ্গের একটি জায়গাতে এই মুহূর্তে ডেপুটি সিএমএইচ এর পদে রয়েছেন। লজ্জা করে না? বাংলার একজন তরুণী ছাত্রের মৃত্যু হয়েছে, আপনার একজন সহকর্মীর মৃত্যু হয়েছে। সেই তদন্ত সঠিকভাবে সামনে আসুক। সেই নির্যাতিতা মহিলার মা অন্তত একটি শান্তি পান যে তার মেয়ের কিভাবে মৃত্যু হয়েছে। আপনারা শুধু রাজনীতি করতে ব্যস্ত রয়েছেন। যেভাবে রাজনীতির নাম করে নবান্নের চেয়ারকে দখল করার জন্য এক শ্রেণীর রাজনৈতিক নেতারা চেষ্টা করে যাচ্ছেন, তা করবেন না। কারণ পশ্চিমবঙ্গ আর বাংলাদেশ এক নয়। বাংলাদেশে ছাত্র সমাজ নেমেছিলেন শেখ হাসিনার বেশ কিছু কর্মকাণ্ডের প্রতিবাদে। বাংলার মানুষ কিন্তু এতটা বোকা নয় যে আপনাদের প্রলোভনে পা দিয়ে তারা একেবারে নবান্নের চেয়ার দখল করে নেবেন। নমস্কার, আমি দেবজ্যোতি। আমার আজকের পর্বটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। শুভরাত্রি।